আপনি আমি যে ওষুধটা খাইলে ভালো লাগতেছে তো ভালোই দিতেছি, আপনি যে ওষুধটা খাইতেছেন ওইটা খাইলে আপনার চুলকানি দিতেছে। ওষুধ কিন্তু চুলকানি মানে খাইছেন অন্য কিছুর জন্য, কিন্তু আপনার চুলকানি হইতেছে। আবার ধরেন আপনি একটা ওষুধ খাইছেন কিন্তু ওই ওষুধটা আসলে কাজ করতেছে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ওটা কাজ করতেছে না। তো এগুলা এই স্কিন ডিজিজ মানে যে রোগ এগুলা রিলেটেড কথাবার্তাই আমি একটু ওভারঅল বলি। এখন দেখেন মেইনলি আমাদের মানে চর্ম যত সমস্যা আছে, চর্ম সমস্যার যেসব ওষুধ আমরা খাই ম্যাক্সিমামই কি স্টেরয়েড, ম্যাক্সিমামই স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এইগুলা। তো এইগুলাই মোটামুটি ঘুরে ফিরে ওইগুলাই আসে। কিছু কিন্তু ফাঙ্গাসের বিরুদ্ধে কিছু আছে যেগুলো অ্যান্টিফাঙ্গাল আর কি। তো এইগুলার মধ্যে থেকে দেখা যায় যে অনেকে যে ওষুধটা খায় ওই ওষুধটা কাজ করে না, আবার ওই ওষুধটা থেকে রিঅ্যাকশন হয়। ঠিক আছে, ওই ওষুধ থেকে রিঅ্যাকশন হয়। আবার এরকম আছে অনেক রোগী আছে যারা ডায়াবেটিস, তারপর হচ্ছে হাইপারটেনশন মানে প্রেশার বেশি হতো, তারপর আরো কিছু সমস্যা আছে। এইগুলার কারণে হয় কি দেখা যায় যে তার যেই ওষুধটা খাইলে তার কাজ করার কথা ছিল সেই ওষুধটা কাজ করে না। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে আপনার যে ওষুধটা খাইতেছি ওরা কি করে জানেন, ওইটার কারণে দেখা যায় দেহের কোনো না কোনো ভাবে ইমিউনিটি কমে যায়। অনেকে খায় না, ভুড়ি ভুড়ি ওষুধ খায়, ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি কমে গেলে কি হয় জানেন, আপনি যে কোনো জায়গায় একটা অসুখ, যেমন চর্মের রোগ হওয়া কিন্তু হচ্ছে সহজ। কেন সহজ? কারণ আপনি যে কোনো কত কিছু হাতাহাতি করতেছেন সারাদিন, আপনি কিন্তু কোনো কিছু ম্যাক্সিমাম খাইতেছেন না যেগুলো খাওয়ার মাধ্যমে যায়। ঠিক আছে, ধরেন ইজি কি একটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে হওয়া, এই যে করোনা, আর একটা হচ্ছে আপনার এই যে হাত মানে ছোঁয়া, স্কিন টু স্কিন যে একটা কন্টাক্ট আছে এই, আর কি ভাবে হইতে পারে, আর হচ্ছে আপনার সেক্সুয়াল কন্টাক্ট। ধরেন যে এই রোগী আপনার পার্টনার অথবা যে সে যদি আপনার কি থাকে এফেক্টেড থাকে, তাহলে আপনিও কি এফেক্টেড হয়ে যাবেন। তো এগুলো হচ্ছে আপনার মানে একটা স্কিন ডিজিজ হওয়ার অনেকগুলা মানে কারণ আছে, এইভাবে হইতে পারে। তো তার মধ্যে হচ্ছে আমাদের কিছু কমন স্কিন ডিজিজ আছে। ধরেন একদম কমন যেটা, সেটা হচ্ছে স্ক্যাবিসের নাম শুনছেন? হ্যাঁ, স্ক্যাবিস। স্ক্যাবিসে কি হয়? স্ক্যাবিস হচ্ছে আমরা এই হাতে, কোথায় এই যে হাতে এই যে অ্যাঙ্গুলার ফাঁকে, অ্যাঙ্গুলার ফাঁকে, তারপর হচ্ছে আমরা এই নাভির আশেপাশে, তারপর হচ্ছে আমাদের পিছনে, তারপর হচ্ছে আপনার এই যে রানের যে চিপা আছে এইখানে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কারো কারো বুকে হয়, ঠিক আছে, পিঠে হয়, গামাচির মতো, গামাচির মতো জিনিসটা কোষপাত্রে আর কি, মানে এই এরকম একটা জিনিস ছোট, এর মধ্যে পানি থাকতে পারে, পুষ থাকতে পারে, পানিও থাকতে পারে, পুষও থাকতে পারে, একটা নাম এরকম, কিন্তু জিনিসটা এরকমই মোরলেস না, মানে ধরেন 1 সেন্টিমিটার সাইজ এর কম, 1 সেন্টিমিটার সাইজের কম, ছোট ছোট আর কি, ফুসকুড়ি। ঠিক আছে, ফুসকুড়ি, একটু বেশি বড় না কিন্তু ছোট। তাহলে এই স্ক্যাবিস জিনিসটা এটা কোথায় কোথায় হচ্ছে? আমার এই যে হাতের আঙ্গুলের ফাঁকে, হ্যাঁ, আঙ্গুলের ফাঁকে হয়। তারপর হচ্ছে নিতম্বে হবে। তারপরে কই হয়? নাভির চারপাশে। তারপরে হচ্ছে আর কোথায় হবে? জননাঙ্গে। এর মধ্যে হচ্ছে কমন হচ্ছে এইটা হচ্ছে কমন। ঠিক আছে, আর অনেক জায়গা আছে, আপনি যে এই আর্মপিট যেটা আর কি, বগল যেটা বলে, পায়ের যেটা হয় বগল, তারপর হচ্ছে পায়ের ওইখানে কম, অত বেশি হয় না। এই যে হাতের এই জায়গায়, হাতের এই সামনে যে জায়গাটা আছে এই জায়গায় দেখবেন এই হেমিংটেস, এই যে জায়গা, ঠিক আছে, আবার এই যে নিচের দিকে হয়। তাহলে এইগুলো হচ্ছে আমার মানে কোথায় হয় জিনিসগুলো। এখন এটা তো অবশ্যই একটা জীবাণু দিয়ে হয়, তাই না? এই জীবাণুটার নাম কি?
এই জীবাণুটার নাম কি? জীবাণুর নাম হচ্ছে স্ক্যাবিস সার্কোপটেস স্ক্যাবি। সার্কোপটেস স্ক্যাবি, এটা হচ্ছে জীবাণুটার নাম। ঠিক আছে, এখন এইগুলো হচ্ছে আমার কোথায় হইলো, কি দিয়ে হইলো আর কিভাবে হয় বলছি। স্কিন টু স্কিন, মানে একজনের সাথে আরেকজনের যদি স্কিন লাগে সেরকম হইতে পারে। ঠিক আছে, স্কিন টু স্কিন হইতে পারে। আপনি আরেকজনের ব্যবহৃত কাপড় পরছেন, লুঙ্গি পরছেন, তারপরে একই বিছানায় ঘুমাইছেন, ঠিক আছে, একই বালিশ ধরেন ইউজ করছেন, এরকম যদি হয় তাহলে হচ্ছে কি হতে পারে, ছড়াইতে পারে। ঠিক আছে, আছে না এরকম যারা গ্রামে যায়, যারা হচ্ছে ধরেন ঘুমানোর জায়গা তো কম, কারণ না কারোর সাথে যদি ঘুমাইতে হয়, তো তখন যা দেখা যায় যার সাথে ঘুমাইছে সে হয়তো এফেক্টেড ছিল, সে হয়তো কি ছিল, আক্রান্ত ছিল। সে আক্রান্ত থাকার কারণে কি হলো, ওই জীবাণুটা ওই যে আপনার কাপড়ের ভিতরে, তারপর হচ্ছে আপনার বালিশে, ঠিক আছে, তার লুঙ্গিতে, এগুলাতে ছিল, কারণ এগুলো তো মাইক্রোস্কোপিক, মানে ক্ষুদ্র, সেটা তো আপনি দেখবেন না। তাহলে সেই জিনিসটা হচ্ছে তার ওখানে থেকে যাওয়ার কারণে কি হবে, ওখান থেকে আপনি এফেক্টেড হবেন। তাহলে এইগুলা এটা কমন, এটা কমন। আর এটা কি বললাম, সেক্সুয়াল, মানে সেক্সুয়াল কন্টাক্টেও কি হইতে পারে। 2 নাম্বারটা বললাম কি, কাপড়, হ্যাঁ, আর 3 নাম্বারটা হচ্ছে আমার সেক্সুয়াল কন্টাক্ট। এফেক্টেড রোগীর সাথে যদি সেক্স করে কেউ, ঠিক আছে, সেখান থেকেও কি হইতে পারে, ছড়াইতে পারে। তাহলে কোথায় হয়, কি জীবাণু আর কিভাবে ছড়ায়, ক্লিয়ার এই তিনটা বিষয়। তার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন থাকলে করতে পারেন। এখন কাদের হয় আসলে, কাদের হয়, এটা হবে হচ্ছে ধরেন কিছু লোক আছে গোসল করে না, শীতকালে গোসল করেন না, এটা 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 নিয়ে কোনো সমস্যা নেই, 1 দিন 2 দিন গ্যাপ যাইতেই পারে, ঠিক আছে, কিন্তু হাত পা তো ধোয় সবাই মোটামুটি, আর যারা ওযু নামাজ করে তারা তো 5 বারই করে, হাত পা ধোয়, অথবা ধরেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিছু লোক আছে দেখবেন যে খুব মানে কেলাস লোক, মানে তাদের অপুষ্টি তো আছে, সাথে যে অপরিষ্কার থাকতে পছন্দ করে, মানে তার ভালো লাগে না যে একটু পরিষ্কার থাকি, একটু নিজের একটু ক্লিন রাখি, গোসল করি। আপনি শীতকালে গরম পানি গোসল করেন, সমস্যা নেই, আর গরম পানি হতে কতক্ষণ সময় লাগে, চুলায় দেন যেভাবে দেন, গরম পানিতে গোসল করেন। কারণ হচ্ছে আপনি ডেইলি যদি গোসল না করেন, আপনার শুধু তো ঘাম হয়, ভিতরে ঘাম হয় না, এই জামা কাপড় আছেন ভিতরে ঘাম হইতেছে না, জি, ঘাম হয়ে আপনার এই জায়গাগুলা, তারপরে এই জায়গাগুলা, এগুলা কি স্যাঁতসেঁতে না, তো ওই জায়গার ভিতরে তো স্যাঁতসেঁতে পরিবেশে কি জীবাণু থাকবে না, অবশ্যই জীবাণু থাকবে। তা আপনি যদি এই জীবাণুটাকে যদি আপনি এরকম সুযোগ করে দেন যে আমার শরীরে থাক, হ্যাঁ, থাকলে এত সুন্দর সুন্দর জায়গা, ভালো আরাম পাবে, স্যাঁতসেঁতে জায়গা আছে, তো মনে করেন সে তো থাকবে, সে বাচ্চা ফুটাবে, ডিম পারবে, ওইখানে লার্ভা হবে, লার্ভা থেকে সে আস্তে আস্তে পূর্ণাঙ্গ হবে। এগুলো অনুবক্ষণিক, আপনি তো দেখতেছেন না, কিন্তু সে তো এগুলো করতেছে, ঠিক আছে, ডিম লার্ভা এগুলো থেকে বাচ্চা এরকম ফুটতেছে। তাইলে এখন ধরেন এই যে যারা এরকম পুওর হাইজিন মেনটেন করে, কি করে, পুওর হাইজিন মানে অস্বাস্থ্যকর, যারা অস্বাস্থ্যকর তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হতে পারে। আপনি দেখছেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তার হাতে কুশপাচ্ছা হয়েছে খুব কম, খুবই কম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি ধরেন এটা গেল, তারপরে হচ্ছে কারা, ওভার ক্রাউড। ওভার ক্রাউড বলতে এই স্কুলের ভিতরে বাচ্চারা একসাথে অনেক থাকে না, অনেক স্কুল, মানে ধরেন একটা ক্লাসে কয়জন থাকতে পারে স্টুডেন্ট বলেন, নরমাল একটা ক্লাসে 40-50 জন থাকে, এমনও স্কুল আছে এক ক্লাসে 80 জন 100 জন থাকে, তারও অধিক থাকে, কিন্তু জায়গা কিন্তু আপনি 40-50 জন, এক বেঞ্চে আপনি কয়জন স্টুডেন্ট বসা উচিত আপনি মনে করেন, একটা বেঞ্চে একজন না, দুই বড় হলে দুই পাশে দুইজন অথবা তিনজন হচ্ছে একটা বেঞ্চের জন্য আইডিয়াল, ঠিক আছে। ধরেন একটা বাংলাদেশের যে বেঞ্চ, এই বেঞ্চের জন্য 3 জন আইডিয়াল, মাঝে একজন বসলো, এখানে একজন বসলো, এখানে একজন বসলো, তাহলে এর মধ্যে কি একটা ডিসটেন্স থাকে, জি, একটা ডিসটেন্স থাকে। কিন্তু বাংলাদেশে বসায় কেমনে জানেন, এই
মানে ওইটা এই পাঁচজন বসে আরো কোন ঘন করে বসে, মানে কোনো মতে একটু জায়গা দিতে মানে এরকম পাঁচজন করে বসে। একটা আপনি চিন্তা করেন, আপনার পাশাপাশি এত যদি কনজেস্টেড থাকে, এত মানুষ যদি একসাথে বসে, তাহলে কি হবে? একটা যে কোনো একটা ছোঁয়াচে রোগ হইতে পারে, যে কোনো ছোঁয়াচে রোগ হইতে পারে। এটা একটা কারণ। আর কি আছে? ওভারক্রাউড। মাদ্রাসায় কি এরকম ছেলেপেলে অনেক একসাথে থাকে, ঢালাভাবে ঘুমায়। তারপর আপনি ভার্সিটি কমন রুম, ঠিক আছে, কমন রুম। তারপরে কি বলে এটারে, হোস্টেল বলে, গণরুম। গণরুমে ঘুমায়। আমার মেডিকেল গণরুম ছিল, তো যদি আমি থাকি না কোন সময় গণরুমে থাকতে হচ্ছে লাস্টের দিকে রোজ। হোস্টেলে তো স্যার হোস্টেলে ব্যাপারটা হচ্ছে, হোস্টেলের কথা বলি না, কারণ হোস্টেলে তো আপনার এক রুমে যে যার যার বেডে ঘুমায়। জি, রুমের ভিতরে 5 জন থাকুক 6 জন থাকুক, কিন্তু যে যার যার বেডে ঘুমায়। এটা হচ্ছে ধরেন ম্যাক্সিমাম হোস্টেলে। কিন্তু ইউনিভার্সিটির হোস্টেল হচ্ছে এক বেডে 2 জন ঘুমায়, এরকম আছে। ভার্সিটি হোস্টেলে গণরুমে তো আপনার কোনো বেডই নাই, এরকম ফাঁকা এক বেড মধ্যে হচ্ছে আপনার ঢালাই, সবাই ঢালা, মানে যার যার মতো ইয়া করে তোষক বিছায় নিছে, পাশে এবারে একজন আরেকজনের উপরে ঘুমায়। ভাই কেমনে ঘুমায় আল্লাহ, রেডিমেড খুব কষ্ট। আমার ঢাকা ভার্সিটিতে আমি যখন পড়তাম তখন হচ্ছে এই আমার হল পড়ছিল শহীদুল্লাহ হল। যারা ঢাকা গেছেন, কার্জন হলে গেছেন, তারা দেখবেন শহীদ পুকুর পাড়ে বড় হলটা। আমি কোনোদিন ওই হলে ঢুকিও নেই, কোনোদিন যাইও নেই। কারণ কি? কারণ জানি যে আমার বনরুমে রুম করছে, মনে করেন ঘুমাইতে হবে এরকম মানুষের সাথে, কি দরকার? কিন্তু যারা গ্রাম থেকে যায় ওদের তো কিছু করার নেই, ওদের দুখানি থাকতে হবে। এটা খুব কষ্ট। অনেক রোগ হয় ওদের, প্রচুর রোগী। মানে আপনি ধরেন এই যারা ভার্সিটিতে পড়ে ওদের মানে ম্যাক্সিমাম এই চর্মরোগে আক্রান্ত, ম্যাক্সিমাম চর্মরোগে আক্রান্ত। তো এরকম যারা ওভারক্রাউড এরিয়া কি কি আছে বললাম, মাদ্রাসা, স্কুল, ডে কেয়ার সেন্টার, তারপর হচ্ছে ধরেন এই যে আর কি আছে, বিভিন্ন এই যে ধরেন মাজার টাজার আছে না, দরবার শরীফ আছে। এই কিন্তু মানুষ মানে অস্বাস্থ্যকর তো থাকেই, অস্বাস্থ্যকর থাকেই, প্লাস হচ্ছে আপনার মানুষ একসাথে অনেক থাকে, ঠিক আছে, এইসব জায়গা। তার মানে ওভারক্রাউড এরিয়াতে, মানে ঘনবসতি যেখানে, সেখানে এই রোগটা হতে পারে। তারপরে আর কি হতে পারে? আর হচ্ছে আপনার ওভারক্রাউড গেল, ওভার হাইজিন গেল, আর হচ্ছে আপনার এই যে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বলতে যাদের মানে ধরেন ওইসব জায়গায় যাওয়ার অভ্যাস আছে, বাজে জায়গায় যাওয়ার অভ্যাস আছে। কারণ সে তো জানে না তার পার্টনারের কি রোগ আছে, জানে? সে তো ওখানে যাওয়ার আগে দেখেনি, সে যাওয়ার পরে দেখে। তো সে তো জানে না যে তার কি রোগ আছে না আছে, রোগ থাকলেই তার বলবে যে এর রোগ আছে। তো এইসব জায়গায় যারা যায় তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি রোগী? ধরেন একটা ডায়াবেটিসের রোগী, অথবা ধরেন হচ্ছে সে প্রেশারের রোগী। এইসব রোগেতে সে যে ওষুধগুলা খায়, সেই ওষুধগুলা খাওয়ার কারণে তার কি হয়? ইমিউনিটি কমে যায়। তো তখন ইজিলি একটা রোগ তার হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে কি দিয়ে হয়, কোথায় হয়, কাদের হয়, ঠিক আছে, আর জীবাণুটার নাম বলছি আমরা, ঠিক আছে। ওই যে সারকপটেস, এখানে বানান একটা খুবই কাহিনী আছে। এসকে বি এর পরে আই, আবার ই এর পরে আই, হোমিনিস। সারকপটেস, এসকে বি, হোমিনিস। এটা একটা জীবাণু। এই জীবাণু দিয়ে হচ্ছে লিখছেন? এমনি লিখতে না পারলে ওই যে আপনি বললাম নেটে সার্চ দিলে দেখবেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই জীবাণুটা দিয়ে হচ্ছে হয়। জীবাণুটা কি করে আসলে? জীবাণুটা হচ্ছে আপনার এই স্কিনের উপর এসে বসবে, ঠিক আছে, স্কিনের উপর এসে বসবে, বসে হচ্ছে সে এখানে একটা
কি বলে প্রদাহ মানে ইনফ্ল্যামেশন করে সোজা বাংলায়। ইনফ্ল্যামেশন করার পরে তারপরে কি হয়, তারপরে হচ্ছে আমাদের শরীরে নরমালি আমরা আপনাদের আমি এটা খুব ভালো মতো পড়াইছি, একটা রোগ জীবাণু যখন ঢুকে তখন ওই জায়গার ভিতরে কি আসে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এটা ছুটে আসে, মানে শ্বেত রক্তকণিকার যেসব উপাদান আছে আর কি আরো ইয়াতে, ওরা আইসা এটা কি করবে, আইসা ওটারে এনগালফ করবে, মানে জীবাণুটারে নিবে, যেটা কি আসলে সেটা নেওয়ার পরে হচ্ছে যখন দেখবে একটা জীবাণু, এরপরে ওখান থেকে ধরেন কিছু প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে ওই জায়গাটার ভিতরে ধরেন আপনার কোষ অথবা পাঁচটা, ওখানে হচ্ছে একটু পানি, মানে পানিটা তো আর নরমাল পানি না, ওগুলো আপনার কোষ রস থেকে বের হইছে একটা প্রদাহ হওয়ার কারণে, ঠিক আছে, ওখান থেকে একটু ইরাপশন হবে আর কি, একটু ছোট ছোট ইয়া হবে। আর একটা মেমোরি সেল লাগবে, যে এরপরে যদি সে আক্রমণ করে তখন সে মনে রাখবে যে এইবারের মতো আর নতুন করে দেখতে হবে না, সে আগের থেকে বুঝবে যে এটা এই আক্রমণ করছে, ঠিক আছে। এখন ধরেন এই যে ওইখানে সে কি করলো, ওখানে সে এই জীবাণুটা ডিম পাড়তে পারে, সেই ডিম থেকে লার্ভা হইতে পারে, সেই ডিম থেকে কি হইতে পারে, লার্ভা হইতে পারে, লার্ভা থেকে হচ্ছে আপনার কি হইতে পারে, নিম্ফ হইতে পারে, মানে এইটা তার একটা জীবন, মানে আমাদের থাকে না, আমরা কি প্রথমে শিশুর পরে তারপরে হচ্ছে কি যৌবন, এর মানে হচ্ছে কিশোর, কিশোরের পরে যৌবন, যৌবনের পরে হচ্ছে কি, তারপরে ধরেন আপনার হচ্ছে বৃদ্ধ, এরকম ওরও আছে কি ডিম ফুটে লার্ভা, নিম্ফ হয়, তারপর হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রাণী। এখন এই যে যখন ডিমটা পারে না, এই যে ডিম যখন পারে তখনই আপনার চুলকাবে, ও যখন ডিম পারে তখনই আপনার কি চুলকাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসতেছি যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে রোগী আপনারা এসে কি বলবে, রোগী এসে আপনাকে কি বলবে, রোগী এসে আপনাকে বলবে স্যার আমার চুলকায়, আর কিছু বলবে না, বলবে যে আমার চুলকায়, দেখাবে হাতটা দেখাবে, তারপরে বলবে যে চুলকায়, ঠিক আছে। তো এখন চুলকায়, এই চুলকানোর আপনার কাছে আসলো, আপনি কার কিছু জিজ্ঞেস করবেন না, আপনি কিছু জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন, চুলকানিটা কখন বেশি, মনে রাখবেন এই রোগের চুলকানি সবসময় রাতে বেশি, জি রাতে বেশি, ঠিক আছে। আর কি নেবেন বলছে আপনার আশেপাশে আপনি যাদের সাথে থাকেন তাদের কারো কি এরকম আছে কিনা, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি জিনিসটা ছোঁয়া তার থেকেই আসতে পারে। এখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে সে তো বলবে অবশ্যই যে আমার এটা রাতে হয় খুব বেশি, আর হচ্ছে আমার আশেপাশে বলবে যে আমার বান্ধবী ছিল যার সাথে থাকে, কি আপনি এসে বসেন না কেন, আমার বান্ধবী ছিল, অথবা বলবে যে আমার ফ্যামিলির এর ছিল, এটা বলবে, মোটামুটি এই দুটো কথা বললে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনি তো এইগুলা নিলেন, নেওয়ার পরে কিছু জায়গা আছে যেখানে এটা এক একজনের এক জায়গায় বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা ফেসে বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কোথায় হয়, ফেসে হয়, হাতে হয়, ঠিক আছে, চেহারা তারপর হচ্ছে হাতে এগুলোতে হয়, আর পুরুষদের ক্ষেত্রে জননাঙ্গে বেশি হয়, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে তাদের যে স্তন আছে এই স্তনের ওই আপনার যে নিপল আছে নিপলের আশেপাশে, এগুলো কমন জায়গা, এই জায়গায় যে হবে ব্যাপারটা এরকম না, আপনি তো জিজ্ঞেসই করবেন এই জিনিসটা কেমন, তখনই তো আপনি বুঝে যাবেন যে এটা কি। যদি খুব বেশি রাতে হয় আর আপনি কেউ দেখবেন, সবার কাছে মোবাইল আছে, নেট আছে, নেটে সার্চ দিবেন যে স্ক্যাবিস হ্যান্ড, স্ক্যাবিস হ্যান্ড, দেখবেন অনেকগুলো ছবি চলে আসবে, অনেকগুলা ছবি চলে আসবে, দেখবেন কি ছোট আমি একটু দেখালে বুঝবেন। সাউন্ড দিলে এসে দেখছেন লাল চাকা চাকা লাল, দেখছেন এরকম দেখছেন সাজ দিলে এরকম লাল হয়ে থাকবে, এরকম গোটা গোটার মতো আর কি, ছোট ছোট,
বুঝতে পারছেন? দেখা যায়? জি স্যার। ঠিক আছে। আবার এই যে ছোট ছোট এইটা তো ভালো দেখা যাচ্ছে। এই যে এরকম গোল দেখছেন? আর এটা বেশি। আমি তো এটা দিলাম, অ্যালার্জি জিনিসটা ওরকম না, অ্যালার্জিটা অন্যরকম। এটা হচ্ছে আপনি দেখলে বুঝবেন যে অ্যালার্জি কিরকম হয় আর এটা কিরকম। স্যার এই রোগটা কি জন্মগতভাবে হয় নাকি? না, কোন জন্মগত হবে না। এটা তো জায়গায় জায়গায় হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমরা বলছি কথা। এটা কি গরমের স্যার বেশি হয় তাই না? গরমে হয়, তারপর আপনার এই যে শীতকালে হয়। শুষ্ক হয়ে ঠিকঠাক মতো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এগুলি হয়। দেখছেন এই যে কাছের থেকে দেখেন, দেখছেন কাছের থেকে দেখেন, দেখছি। দেখা যায় না পরিষ্কার, দেখা যায় না? জি জি। দেখছেন এই দেখেন, এটা দেখবেন না, দেখলে তো বুঝবেন না। আনারের দানার মতো স্যার। দেখছেন ক্যামেরার সামনে ধরেন। এই যে না দেখা যায় না। দেখা যায়? না না। এখন নেটে সার্চ দিলে এসে যাবে। আপনার নেটে সার্চ দিবেন স্ক্যাবিস, স্ক্যাবিস সার্চ দিলে দেখবেন ছবি চলে আসবে। বলে ঠিক আছে? আমি যে দেখছি এইটাই সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসবে। একটু ছবিটা দেখতে হবে, না দেখলে আপনি রুগী এসে বললে আপনি তখন বলবেন অ্যালার্জি। ছবিটা একটু দেখবেন, দেখেন আমি বলি দুই রকমের হইতে পারে, এখানে দুই তিন রকমের হইতে পারে। কেমন? ছোট ফোসকা, ভিতরে শুধু পানি, মানে কোনো মানে সাদা পুজ নেই, শুধু পানি, এরকম হইতে পারে। সাদা সাদা হয়। আবার সাদা পুজ আছে, এরকম হইতে পারে। ঠিক আছে? আবার ওই পুজটা বেরা ফাইটা গেছে, শক্ত হয়ে গেছে এবং সাদা, এরকম হইতে পারে। কথা বুঝতে পারছেন? এই তিন রকমের হতে পারে। তাহলে আপনি এটা দেখলে বুঝবেন। এখন এটার ওই যে বললাম যে রোগী এসে কিংবা আপনার কি কি দেখবেন, ওখানে খুব কি হবে, চুলকাবে। কি হবে? চুলকাবে আর বলবে কি এটা খুব রাতে বেশি হয়। আপনি এটা তাহলে হচ্ছে আপনি কি টেস্ট করাবেন? এর কি কোনো টেস্টের দরকার আছে আদৌ? চোখে দেখো। কিন্তু আর কোনো টেস্টের দরকার নেই। এখন যদি মনে করেন যে রোগী যদি বলে যে টেস্ট দিল না, কি হইলো না, কিছু হইলো না, তাহলে আপনি রোগীর ব্লাড টেস্ট, ঠিক আছে, আপনি একটা সিবিসি করান। ঠিক আছে, সিবিসি করা দেখেন। সিবিসি তে খুব একটা রিপোর্ট এদিক সেদিক আসার কথা না, তেমন কিছু আসবেও না। এখন আপনি হয়তো তারা দিলেন একটা এক্সরে, আপনি এইটার জন্য এক্সরে দিয়ে লাভ আছে না। আরেকজনের কাছে যদি সেটা দেখায় তা আপনার কাছে আর কি নেগেটিভ জীবন হয়। যেটা দরকার নেই ওটা দেওয়ার কি দরকার নেই, এটা তো আপনি চোখে দেখতেছেন, এইটা চোখে দেখতেছেন, এটা এমনি বুঝে যাচ্ছে। এখন ধরেন আপনি এটা ট্রিটমেন্ট কি দিবেন, এটা ট্রিটমেন্টটা কি দিবেন দেখেন। এটা ট্রিটমেন্টের জন্য মানে ক্রিম আছে, কি আছে, ক্রিম মাখতে হয়। কি মাখতে হয়? ক্রিম মাখতে হয়। কি কি আছে? 5% পারমিথ্রিন, 5% পারমিথ্রিন ক্রিম। এটা দুইটা টিউব আছে, একটা 30 মিলিগ্রামের টিউব আর একটা 15 মিলিগ্রামের টিউব। ঠিক আছে, 30 মিলিগ্রাম 15 মিলিগ্রামের টিউব আছে। আচ্ছা, এটা মেইনলি সবচেয়ে কমন, এটা ইউজ করা হয় বেশি। পারমিথ্রিন, বাঙালি খেলি নাকি? না ইংরেজি থাকে ওটা বাংলা ওষুধের নাম তার বাংলা থেকে ইংলিশ গ্রিন না? পারমিথ্রিন ক্রিম, পারমিথ্রিন ক্রিম। তারপর হচ্ছে আপনার 25% বেনজাইল, বেনজয়েড, 25% বেনজাইল, বেনজয়েড। এটা হসপিটালে এটাই বেশি দেয়। বেনজাইল। এরপরে একটা আমার হয়েছিল হসপিটালে তো এটা আপনার এসকোবেল না কি আছে সাদা। ওই যে ওগুলা ইয়া নাম আপনার কি বলে ট্রিটমেন্ট। 25% বেনজাইল, বেনজয়েড। আর কি আছে? হ্যাঁ, এই জেনেরিক নেম। আচ্ছা, 25% বেনজাইল, বেনজয়েড দিবেন। আর কি দিবেন? তারপর হচ্ছে আপনার 10% ক্রোটামিটন। কি? ক্রোটামিটন। যে কোন এক বলতেছি কোনটা কেন দিবেন।
মেইনলি এইগুলা এই দুইটা ইউজ হয়। পুরোটা নিটোর না? প্রোটামিটন আর এটা হচ্ছে 10% মনো সালফিরাম। দাঁড়ান বলতেছি, মনো সালফিরাম। আচ্ছা নিচে কোনটা দুটো দেখা যায় না? 10% প্রোটামিটন, 10% মনো সালফিরাম। এইগুলা ইউজ হয় না, মেইনলি ইউজ হয় এই দুইটা মনে রাখবেন। এইগুলো বেনজাইল বেনজয়েড, নিচেগুলো লিখছি উপরে, বেনজাইল বেনজয়েড। এখন দেখেন আপনি এটা কিভাবে দিবেন? সর্বশেষ যেটা বলেন ওটা কি? 10% মনোসালফিরাম। এগুলোর ইউজ নাই, ইউজ এই দুইটাই, এই দুইটাই মেইনলি ইউজ করে। এখন আমি আপনাদের বলি সেটা হচ্ছে এই যে পারমিথ্রিন তারপরে বেনজাইল বেনজয়েড এগুলো আপনি কিভাবে দিবেন? কিভাবে দিবেন? পারমিথ্রিনটা হচ্ছে আপনি সারা গায়ে লাগাইবেন, সারা গায়ে লাগাইতে হবে। সারা গায়ে লাগানোর পরে আপনার কতক্ষণ রাখতে হবে? 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি কি করবেন? আবার গোসল করবেন। প্রথমে গোসল করলেন, বুঝলেন? প্রথমে গোসল করলেন, পুরা শুকানোর পরে পুরা গায়ে লাগাইলেন। লাগানোর পরে কতক্ষণ রাখবেন? 8 ঘন্টা রাখলেন। 8 ঘন্টা রাখার পরে তারপরে আবার গোসল করলেন। এরকম করে কয়দিন করবেন? 1 উইক পর পর, 1 সপ্তাহ পর পর একবার করে। এখন এইটা হচ্ছে ডেইলি লাগাবেন না, কেন ডেইলি লাগাবেন? একটানা 7 দিন না প্রথমে? একটানা 7 দিন না, একটানা আপনি হচ্ছে ধরেন 3 দিন দিলেন। আমরা যদি ডেইলি 7 দিন লাগালে জিনিসটা ডিসকমফোর্ট, আর এত বেশি লাগানোর প্রয়োজন নেই। 3 দিন দিলেন, এরপর 1 সপ্তাহ গ্যাপ দিলেন, তারপর আবার দিলেন। আর অবশ্যই 8 ঘন্টার বেশি না রাখবেন না, 8 ঘন্টার বেশি রাখবেন না। এখন দেখেন এই বেনজাইল বেনজয়েডটা কিভাবে করে। বেনজাইল বেনজয়েডটা হচ্ছে আপনার 3 দিন গোসল করা যাবে লাগানো। 3 দিন টানা মানে 3 দিন টানা আপনি থাকবেন, কিন্তু আপনি গোসল করবেন। 3 দিন পরে যায় গোসল করবেন। এটা কি সারা শরীর? হ্যাঁ সারা শরীর। ওই দুইটা ফেস বাদে 25%? ফেস বাদে 25% যেটা 25% বেনজাইল বেনজয়েড ফেস বাদে আপনি এটলো শরীর লাগাবেন। 3 দিন না? 7 দিন পর পর লাগাতে হবে। কোনটা? এটা উপরেরটা। হ্যাঁ আপনি 1-2 দিন লাগানোর পর 3 দিন লাগালেন, এরপরে 1 সপ্তাহ গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে আবার করবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনার বেনজয়েডটা হচ্ছে সারা গায়ে লাগাবেন, সারা গায়ে লাগাবেন। লাগানোর পর 3 দিন, সোজা কথা এটা লাগানোর পর 3 দিন গোসল করা যাবে না। কোনটা উপর নিচেটা আচ্ছা আমি যে পারমিথ্রিনটা কাজে না লাগলে না, কাজে না লাগার কোনো ওয়ে নাই, কাজে লাগবে। মানে এটা তো লাগছে না। ঠিক আছে? দুটো যে কোনো একটা? যে কোনো একটা, এখানে কিন্তু সবগুলা না, আপনি যে কোনো একটা, আচ্ছা ফাইন। যে কোনো একটা। আর ওই উপরে দুইটা বুঝে নেই 10% কি প্রোটামিটন আর 10% মনোসালফিরাম। আচ্ছা গেল। এখন ধরেন আপনি যে এই রোগীটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে কি রোগ হইতে পারে? স্যার পর্যায়ক্রমে আরো বলবেন নাকি? না এটা শেষ। হ্যাঁ এই যে একবার লাগিয়ে 3 দিন গোসল করবে না? না হ্যাঁ 3 দিন এটা লাগানোর পরে 3 দিন 3 দিন পরে গোসল পরপর করবেন? 3 দিন লাগাবে, পরপর 3 দিন লাগাবে, পরপর 3 দিন লাগাবে, কিন্তু গোসল করবে না। ও ঠিক আছে? আর 24 ঘন্টার মধ্যে তো এরকম 24 আওয়ার্স হয়, তাহলে আপনি হচ্ছে 3 দিন লাগাবে, কিন্তু গোসল করবে না। ঠিক আছে? এই পারমিথ্রিনের যে ক্রিমগুলো তো নরমাল আগে তো 8 ঘন্টা না, যে একবার রাতে লাগাইছে ঘুরে পরের দিন সকালে গোসল এই করছে। যে 8 ঘন্টা, এটা তো আপনার কি বললাম যে 8 ঘন্টার বেশি। সীমাবদ্ধ। এবার আপনি রাতে লাগায় ঘুমাইলেন অথবা সকালে লাগালেন, তো আপনার মানে দিনে আবার গোসল করে আবার লাগানো। না ভোরে একদিনে লাগাবে, তো দরকার ভোরে নেই। গোসল করবে। একদিনে 2 বার লাগানোর কোনো দরকার নেই। আপনি একদিনে 8 ঘন্টার বেশি লাগাবেন। রাত 10টার সময় লাগাইলেই হয়। ঠিক আছে? সকালে এটা তো বাংলাদেশ মানুষের সহজ বুদ্ধি, বুঝলেন? ওষুধ লাগায় ঘুমাই গেলাম। ঠিক আছে? আবার ওইটা আবার ওষুধ লাগাই। তাহলে কি স্যার বলতে পারি আমরা দিনের বেলা লাগায় রোদ দিয়ে থাকতে। 5% পারমিথ্রিন এটা কি শক্তিশালী ক্রিম? শক্তিশালী ক্রিম বলতে এইটাই ফার্স্ট লাইন, মানে প্রথমে সবাই এইটাই ইউজ করে। আর ইয়াতে আপনার সরকারি হাসপাতালে সাপ্লাই থাকে। আচ্ছা আচ্ছা এবার বলছি। বুঝতে পারছেন? যে কোনো একটা, এখানে কিন্তু সবগুলা না, যে কোনো একটা দিবেন। আপনি এইটা অথবা এটা, উপরেগুলোর নাম ভুলে যান, এগুলার বাদ। আচ্ছা, এই বাজারে নাই। আপনি এই দুইটা পুরো ত্বকে দেয়। আর অন্য কোনো ক্রিম নাই শুধু ওইটাই খরচ হয়েছে 5% পারমিথ্রিন। অন্য কোনো ক্রিম ট্যাবলেট শুনে কারণ আছে, আমি বলি আপনি জিনিসগুলো না ওরকম একটা অংশ দিলে হবে না।
আপনি এই জিনিসটার জীবাণুটা আপনি সারা শরীরের ভিতরে রাখতে হয়, যাতে অন্য জায়গায় যদি যায়ও থাকে সেটা যাতে মরে যায়। এটা তো আপনি এখানেই আছে, আপনি কেমনে বুঝলেন? এখানেও যেতে পারে, এখান থেকে আপনি হাত নাড়াইছেন সেটা এখান থেকে যেতে পারে না। অনেকবার দিছি সাড়ে নাই, পরে ফার্মিনালি এক জায়গায় দিছি সেই দিছি। এক জায়গায় দিয়ে দিয়েছেন সেটা গেছে, এটা কেমনে? নিয়ম কি এটা সেটা? খালি ত্বকেই দিছি, যেটুকু গেছে ওটুকু গেছে। সুস্থ করে বললাম। আশেপাশে যাদের সাথে উনি বেড শেয়ার করে তাদেরকে লাগাইতে হবে নাকি যদি সুস্থ থাকে? হ্যাঁ, হ্যাঁ, ওটাই সবাই বলতেছি। লাগাইতে বলে। At a time আপনার পাশের পার্টনারদেরও কি করতে হবে? চিকিৎসা দিতে হবে। স্যার এই চিকিৎসায় শুধু এই কৃমি হ্যাঁ, কৃমি। এই এক কৃমি দিলে কি ব্যবসা হয় নি স্যার? ব্যবসা এটা কি কিনিন নাকি? এটা কি বলবো? বড় টিউব না? বেশি ব্যথা হলে আর প্যারাসিটামল। ব্যবসা যদি করতে চান তাহলে আমার অ্যান্টিবায়োটিক দাও। ডাক্তাররা দেয় মানে পরে আবার ওই ষোলো অ্যান্টিবায়োটিক না পান অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, কি করবেন? আর দিতে চাইতেছেন, আমি কি করার? অ্যান্টিবায়োটিক একটা সেকেন্ড জেনারেশন ব্যবসা করতে ঠিক আছে, সেকেন্ড জেনারেশন সেফালোস্প্রিন দিবেন। তারপর হচ্ছে আপনি কি দিবেন? অ্যান্টিহিস্টামিন দিবেন। কি দিবেন? অ্যান্টিহিস্টামিন দিবেন। আর হচ্ছে আপনি যদি এইগুলা কিছুতে মানে কোনো কিছু যদি না হয়, লাস্টে হচ্ছে একটা আইভারমেকটিন দেওয়া যেতে পারে, ইনজেকশন আইভারমেকটিন। বুঝতে পারছেন? তাহলে সেকেন্ড জেনারেশন সেফালোস্প্রিন দিতে পারেন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, আর হচ্ছে কি বললাম? ইনজেকশন আইভারমেকটিন। ঠিক আছে, এই হচ্ছে আপনার টোটাল আর কি ট্রিটমেন্ট। অ্যান্টিবায়োটিক তো দেওয়া লাগবে, নাহলে কি আর হবে? 35 টাকা একটা অ্যান্টিবায়োটিক 10টা দিলে 350। তারপরে স্যার রোগীরা সন্তুষ্ট থাকে না, ঔষধ না দিলে তাই কি 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 বলি যদি গা হয়ে যায়, তাহলে তো একটা ওষুধ দিতে হইব। বেশি পরিমাণে হয়ে গেলে টক্সিন। সব রকম রোগী আছে ভাই। অ্যান্টিবায়োটিক যখন ছিল না তখন এসব ট্রিট করে নাই, করছে না। তো ব্যাপারে যদি বাংলাদেশের মানুষ মনে করে যে মনে করে এটাই ভালো, বেশি দিকে খাইনি। এটাই ভালো হয়। এখন ওই যে বললাম আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে একটা ভাইরাল ডিজিজ হচ্ছে, এটাতে অ্যান্টিবায়োটিক খাওয়া লাভটা কি? খাইতেছেন, প্রস্তাবের সাথে বের হয়ে যেতেছে, এটা তো কোনো ইয়া নেই, মানে তার একটা ট্যুর হইলো আর কি। অ্যান্টিবায়োটিক একটা ওষুধ যায় একটু মানুষের শরীর থেকে ঘুরে আসে, একটা ট্যুর দিয়ে আসে, বাট এর কোনো কাজ নাই কিছু না, একটা ট্যুর দিল, মুখ দিয়ে ঢুকলো, বাইরে হয়ে গেল, কিন্তু তার কিন্তু কোনো ইউজ হয় না বডির ভিতরে। যেখানে ব্যাকটেরিয়া নাই সেকেন্ড জেনারেশন সেফালোস্প্রিন দিবেন। সেকেন্ড জেনারেশন কি কি আছে? সেফিম আছে, সেফুরক্সিম আছে, জিরাথিলক্সিম, ঠিক আছে, সেফিপিম আছে মনে হয় না, এরকম এটা এগুলো সেকেন্ড জেনারেশন যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি বললাম, ওই যে আইভারমেকটিনের কথা বললাম, ওইটা হচ্ছে আপনার 60 মিলিগ্রাম আর কি, ইনজেকশন না। এখন একটা নতুন এই করোনা আসার কারণে একটা ট্যাবলেট আছে, করোনাই চলছে 60 মিলিগ্রামের একটা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেট দিতে পারেন। 60 মিলিগ্রাম ট্যাবলেট, এটা কি এটা হিসাবটা হচ্ছে 200, মানে বলছি 200 মাইক্রোগ্রাম পার কেজি, মানে 200 মাইক্রোগ্রামের 60 কেজি একটা মানুষের জন্য করলে হচ্ছে কত হয়? সরি, এটা 120 12 গ্রাম, 12 মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে যদি 60 কেজির একটা মানুষের দেন তাহলে 6 দুগুণে 12, মানে 12 মিলিগ্রামের একটা মানে ট্যাবলেট এখন বের হইছে, আগে ইনজেকশনই ছিল, ঠিক আছে। ইনজেকশনই ছিল কত? এই ইনজেকশন আইভারমেকটিন ইঞ্জেকশন তো সবাই ভয় পায় স্যার, এই জন্য ওরা ট্যাবলেট দিচ্ছে। না, বারবার একটা মানুষ ইনজেকশন দেওয়া কেমন, ঠিক আছে। আর আপনি ধরেন ট্যাবলেট এটা বের করেই ফেলতেছে সহজ, যদি এত লাগতেছে তো কোম্পানি আপনার ট্যাবলেটই বের করবে। তারপরে স্যার যে যাদের সরকারি ভাবে নেছে হেলথ কেয়ার, এরা তো ইঞ্জেকশন পুশ করতে পারে না স্যার। সরকারি ভাবে যারা নিছে লক্ষ লক্ষ টাকার আপনার চিকিৎসা পাইছে যারা, তারা তো মনে করেন যে আমার একটা ওষুধের দাম, ভ্যাকসিন দিবার যাই স্যার, এই সুই নেই ঠিক আপনারা জানেন এটা করোনা রোগীর পিছনে সরকার কত টাকা গেছে? অনেক তো যে জায়েদ মালিকের কথা শুনে অনেক হাসাহাসি করছে, ট্রল করছে, যে কত কইছে এক রোগীর পিছনে কত লাখের কথা বলছে, এক রোগীর পিছনে প্রায় বলছে না 6 থেকে 7 লাখ টাকার কথা এক রোগীর পিছনে গেছে, এর থেকে বেশি গেছে। আপনি একটা রোগী আইসিইউ তে রাখতে প্রতিদিনের চার্জ কত? প্রতিদিনের চার্জ, প্রতিদিনে যদি আপনি আইসিইউ তে নরমাল বেডের ভাড়াই ধরেন না, আপনি প্রতিদিন তো 20,000 টাকা আছে, আরো বেশি তো আছেই। আপনি স্কয়ারে গেলে 1 লাখ টাকা, 60,000 70,000 টাকা, তাহলে সরকারি হিসাব ধরলাম 20,000 টাকা ডেইলি, 7 দিন যদি থাকে তাহলে কত? এখানে তো 1,40,000। একটা রোগীর টোসিলিজুমাব দিছে, একটা টোসিলিজুমাবের দাম কত? 15,000 টাকা একটা ওষুধের দাম, 15,000। এই 15,000 টাকা বুঝতে 7 দিন যদি দেয়, ভালোই তো। 7 দিন দিলে যদি 60 টাকা দেয়, 7 15 কত?
7 গুণ কত হয় 770 5 7 35 105 আরো 1 লাখ টাকা। তারপর হচ্ছে আপনি ইনজেকশনের বিল আছে কত, প্রতিদিন ধরেন আর ইনজেকশন দেওয়া লাগতো। তো এইগুলা মিলে আসে যে 6 লাখ 7 লাখ টাকার কথা বলছে, কিন্তু খুব বেশি খারাপ বলে না। তারপর হচ্ছে আপনার ডাক্তারের বিল আছে, অ্যানেস্থেসিয়ার লোকের বিল আছে, নার্সের বিল আছে, তো এইগুলো তো দেওয়া লাগবে। আপনি এই সেম রোগী 7 দিন আপনি স্কোয়ারে রাখতেন কত টাকা 10-15 লাখ। হিসাবটা তো আমরা জানি, ওষুধের দাম তো আমরা জানি। 7 দিন তো থাকে না, থাকে তারও বেশি দিন। একটা কর্নার ওই 7 দিনে ভালো হয়। যেদিন ভর্তি হয় সেদিন মিনিমাম 18 দিন, অ্যাট লিস্ট 14 দিন থাকতে মিনিমাম হবে। ধরেন 14 দিন 18 দিন রাখে টেস্ট করার পর ছাড়া। তাই না? তো এইগুলো তো আপনার তারপরে তো রোগীগুলো লাস্টে এক্সপায়ার্ড করে। বাঁচা মানে তো আল্লাহর কাছে, তাই না? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো অনেক রোগী বেঁচে গেছে। বাংলাদেশে তো খুবই কম মরছে হিসাবে, মানে এত রহমত যে এত কম মরছে, নইলে চিত হয়ে যেত মানুষ। তারপরে স্যার করোনার যে সিমটমটা সেটা বাংলাদেশে প্রতিনিয়তই করে 90% আমাদের দেশের জন্য প্রতিনিয়ত করেন আপনি মানে সকালবেলা আমরা বল নিয়েছে বের হয়েছে বডির ভিতরে সবাই মোটামুটি দেখ আমাদের লাইফস্টাইল আর ইন্ডিয়ান লাইফস্টাইল মোর অর লেস একই, প্রায় সেম। শুধুমাত্র ওদের দুই একটা প্রভিন্স, ধরেন এই যে মহারাষ্ট্র বলেন, তারপর আপনি বলেন উত্তরপ্রদেশ, তারপর ধরেন হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে মুম্বাই, এইগুলা ইউরোপ লেভেলে চলাফেরা। কিন্তু ম্যাক্সিমাম প্রভিন্স মেইন টাউন ছাড়া, মেইন ইয়া ছাড়া, মানে দুই একটা প্রভিন্স ছাড়া বাকি সবগুলা কিন্তু এই আমাদের মতই লাইফস্টাইল, ঠিক আছে? লাইফস্টাইল তো ওদের কিন্তু খুব খারাপ অবস্থা। ওদের যে পরিমাণ লোক মারা গেছে, যে ভাই ইন্ডিয়াতে যেমন আমরা তো ভয় পেয়ে গেছিলাম ওই জন্য। ইন্ডিয়া পুরো আমাদের তো আল্লাহর রহমত আছে খুব ভালো আছে। নিজের দেশ তো অনেক বড় না। এখন এই যে আইভারমেকটিন থেকে কথাটা আসলো, আইভারমেকটিন থেকে কথাটা আসলো, তাহলে এরকম হচ্ছে আপনি লাস্ট পর্যন্ত যে অ্যান্টিবায়োটিক সৌদি আরব থেকে যদি অক্সিজেন সাপ্লাই না দিত আমার মনে হয় ইন্ডিয়ার মানুষ এবার বইটা সাপ্লাই। সৌদি পাকিস্তান সবাই দিছে সাপ্লাই দিছে, সৌদি আরব থেকে তো অক্সিজেন প্রচুর দিচ্ছে। প্রচুর অক্সিজেন দিছে। ও তো আপনার ওদের যে পরিমাণ মানুষ আসলে বেশি জনসংখ্যা খারাপ, এই যে বাংলাদেশের জনসংখ্যা বেশি আর খারাপ, এই জন্য এত অকারেন্স হতো। আপনি জনসংখ্যা বেশি হলে ঝামেলা, যে দেশে জনসংখ্যা কম মনে করেন যেই লোক বাইরে হইছে সারের গুতা খাবে, ইচ্ছা করে খাবে, আপনি এটা বাইরে রাখলে লাভ আছে? ছুটে দিলে গরুর কাছে যাবে, ঠিক আছে? বাংলাদেশের মানুষ তো এরকম, যতই আপনি যত কিছু করেন সে জানে যে সেইটা করলে তার সমস্যা আছে সেটাই আমাদের সেটাই করি। আমার এলাকায় এক সবজি কি করছে কালকে না গত 2 দিন আগের কথা, চাঁদাবাজি নিয়ে 2 সবজি বিক্রেতারে মারতে মারতে 1 লোক মারিয়ে ফেলেছে। 10 টাকা বা 100 টাকার জন্য। হ্যাঁ, এই যে 10 টাকা 100 টাকা এরকম দেয়। আমার কথা হলো সে চাঁদা মানে দিবে কেন, সে চাঁদাটা দিবে কেন, সোজা কথা। মানে যার বাসায় চাঁদা দেয়, আচ্ছা ভাড়া এক জিনিস, যে যার বিল্ডিং নিচে করে তার ভাড়া এক জিনিস, সরকারি রাস্তার পাশে সে সবজি বেচবে, তোরে চাঁদা দিবে কেন? এটা কি ধরনের হিসাব? ক্ষমতা দাও হ্যাঁ, ক্ষমতা না, এগুলোতে ভাঙ্গারি বলা কেন, বুঝছেন? এগুলো হচ্ছে ধরেন ক্ষমতা না, মানে ধরেন এই কিছু নেতাদের সাথে পরিচয় আছে, এই করতেছে যা দেখেন। এখন নেতা তারা চিনে না, খুন করে না, মারা হইলে কি হচ্ছে আমি তো চিনে না, আমি অনেক কিছু চিনি না। এখন আসেন যেটা বলতেছি, কমপ্লিকেশন মানে জটিলতা কি হতে পারে। এই আপনি ধরেন এই রোগটা সারাইলেন না, তাহলে কি হইতে পারে? সেখানে হচ্ছে আপনার একটা হইতে পারে ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে এখান থেকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। যেহেতু কোষপাসরা জায়গা পাইছে, ভালো জায়গা পাইছে, তো ব্যাকটেরিয়া তো খুব ভালো আরামে ওই জায়গার মধ্যে হচ্ছে ধরেন করলো, তখন সে ওরকম করতে পারে। তারপর আর কি হতে পারে? যে কোনো ত্বকের রোগ, যে কোনো ত্বকের রোগ আপনার কিডনি প্রবলেম করতে পারে, এটা মাথায় রাখবেন। কি করতে পারে? কিডনি প্রবলেম করতে পারে, ঠিক আছে? তাহলে কিডনি প্রবলেম করতে পারে। তারপরে কি হতে পারে? চোখের প্রবলেম হতে পারে, কনজাংটিভাইটিস বলে যেটা আর কি, এই চোখের সমস্যা হতে পারে, ঠিক আছে? চোখের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আপনার কি হতে পারে? রক্তনালীতে সমস্যা হতে পারে। কি হতে পারে? রক্তনালীতে সমস্যা হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? পুরা বডিতে সেপসিস, শুনছেন? সেপসিস করোনার ভিতরে একটা খুব মানে টার্ম, সেপসিস কথাটা হচ্ছে আপনার পুরা বডির ভিতরে জীবাণু ঢুকে যায়,
বুঝতে পারছেন? পুরা বডি, তখন এটারে বাঁচানো খুব টাফ। সেপসিস হয়ে গেলে তখন ওই পেশেন্টটাকে বাঁচানো কি হয়ে যায়, টাফ হয়ে যায়। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে আমার জটিলতা হইতে পারে স্কেবিস থেকে। মোরলেস পুরো শরীরের সেপসি কি বললেন? জীবাণুতে ভরে যায় শরীরটা। হ্যাঁ, এটা ইংরেজি শব্দটা কি বলেন? সেপসিস। সেপসিস। আচ্ছা, ত্বকের রোগটা কিডনিতে কিভাবে ইফেক্ট হবে, কারণ কি? আচ্ছা বলতেছি শুনেন, তাহলে এগুলো তো আরো ভিতরের জিনিস। সেটা হচ্ছে ত্বকের যে রোগ, এই রোগের কারণে কিছু ইমিউন গ্রুপ আছে, নাম্বার আছে, ওই নাম্বারগুলো অ্যাক্টিভ হয়। ওই নাম্বারগুলো অ্যাক্টিভ হইলে ওরা কিডনিতে যে হচ্ছে কিডনির যে নর্মাল প্রসেস আছে সেই প্রসেসটারে নষ্ট করে দেয়, তখন ওখানে কিডনির প্রবলেম হয়। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনি ধরেন একটা স্কিন ডিজিজ হয়েছে, সেটা একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে না, সেই অ্যান্টিবডি অ্যান্টিবডি যেটা আছে সেটা কিডনিতে যাবে ব্লাডের মাধ্যমে। তো তখন হচ্ছে আপনার কিডনিতে যে একটা প্রোটিন থাকে সে বুঝবে যে এইটা আসছে, তখন তারা ওই যে কাজটা করে ছাকন, সেই ছাকনটা করতে পারবে না। ওই ছাকনির উপরে সেগুলো জমতে শুরু করবে, জমলে ওই জায়গাটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হবে, ওই জায়গার ভিতরে প্রদাহ হবে, প্রদাহ হয়ে জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, তখন কিডনির ফাংশনই নষ্ট। বুঝতে পারছেন? তো এখান থেকে পরে হচ্ছে কিডনি ফেল। আর কিডনি ফেল হলে কি হবে, আগে আর পরে হার্ট ফেল হবে। কারণ কি, ব্লাড সার্কুলেট করতেছে, পরিষ্কার হইতেছে ব্লাডটা, সেই পরিষ্কার ব্লাড তো আর পরিষ্কার হইতেছে না, তো ময়লা ব্লাডই তো ঘুরতেছে সারা বডির ভিতরে বিভিন্ন জিনিসপাতি। আচ্ছা, এখন ধরেন আপনার আরেকটা জিনিস যেটা আপনাদের গ্রামগঞ্জে দরকার, জাস্ট এটা ইয়া করে বলি, সেটা হচ্ছে আপনার এই বিভিন্ন ফাঙ্গাল ডিজিজ হয় না, ফাঙ্গাল ডিজিজ হয় কেন, অনেক দিন ধরে একটা জুতা রেখে দিয়েছেন, ওটার ভিতরে সেতে হয়ে আপনি ওই জমা হয়ে একদম পুরো বাজে অবস্থা। তাও এখন আপনার বিয়ের দাওয়াত আসছে একটা, আপনি কি করবেন, জুতা তো নাই, ওটা তো পরেই যেতে হবে, ওটা বের করলেন, বের করে মুছা টুছা বাস ওটা পরে চলে গেলেন দাওয়াত খেতে। তারপরে এখন ওটা পরে যে আপনি দাওয়াত খেতে গেছেন, তারপর ভালোই খেয়ে আসছেন, খাওয়ার পরে বাসায় আসার পরে খুইলা টুলে এখন দেখেন পা চুলকায়। এরকম হয়েছে না অনেক? জি হয়। হয় কি না? অবশ্যই হয়। ঠিক আছে, এটা খুব অবশ্যই হয়। তো আপনি পা চুলকায় গেছে, চুলকায় না, পা চুলকায় একদম লাল টাল করে ফেলেছে গেল। এই একভাবে হচ্ছে একটা জিনিস। একটা জামা অনেক দিন ধরে আপনি রেখে দিয়েছেন, পরেন না, অনেক জোরের ভিতরে ধরেন এরকম সাজছে, মাঝে মাঝে সাদা সাদা ইয়ে হয়ে থাকে, তো ওইখান থেকে হচ্ছে আপনার ওগুলো কি ডিম পারছে, ফাঙ্গাস কি করছে, ডিম পারছে, ডিম পাইরা জীবাণু এর মধ্যে আছে, ওখান থেকে হচ্ছে আপনার ফাঙ্গাল ডিজিজ হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন বলে না এগুলো, এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ঠিক আছে, আর কি হইতে পারে, আর হচ্ছে আপনি স্যাঁতসেঁতে বিছানা, তারপরে ধরেন হচ্ছে আপনার এই যে ফ্লোর, এই যে বর্ষাকাল আসে না, যে বর্ষাকালে বিভিন্ন জায়গায় তো স্যাঁতসেঁতে বেশি থাকে, তো এর মধ্যে হচ্ছে এই শ্যাওলা ফাঙ্গাস এগুলো খুব জমে, তো সেই সব জায়গা থেকে হচ্ছে আপনার কি হতে পারে, এই ফাঙ্গাল ডিজিজ হতে পারে। এখন আমরা এই ফাঙ্গাল ডিজিজ যদি হয় তাহলে আমরা কি ওষুধ দিই, ফাঙ্গাল ইনফেকশনে কি ওষুধ দিই? ফাঙ্গাল ইনফেকশনে অ্যান্টি ফাঙ্গাল যে ড্রাগ আছে সেগুলো দিই। আর একটা জিনিস আছে, অনেকের মাথা খুব চুলকায়, যেমন আমার মাথায় মাঝে মাঝে খুশকি চুলকায়, তো এরকম অনেকের মাথা আছে কি চুলকায়, চুলকায় দেখবেন যে খুশকি সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পড়ে, এরকম সমস্যা আছে না অনেকের? আছে, আমাদের আপনি আছেন না? তো এরকম এই খুশকি এইগুলাতে আপনি কি দিবেন, এইগুলো দিলে আপনি কি দিবেন? এটা কি ফাঙ্গালের কারণে হয়? হ্যাঁ, ফাঙ্গাসের কারণে। ওটার জন্য আপনি যেমন কিটোকোনাজল শ্যাম্পু, ল্যান্সেল একটা নাম বললাম ওষুধের, যদিও নাম বলি না, কিটোকোনাজল শ্যাম্পু, কি কিটোকোনাজল দেখে দিলে ভালো হতো। এটা দিয়ে আপনি কিটোকোনাজল শ্যাম্পু আর হইলো না, আর আপনার দাদিতে কি লাজ করার কাম, কিটোকোনাজল অলিভের তেল নিলু সারে লেখা বুঝা যায়? জি স্যার, কিটোকোনাজল শ্যাম্পু, ঠিক আছে, এটা দিবেন। আচ্ছা, আর এমনি ফাঙ্গাল ডিজিজে আমরা কি দেই, দুই রকমের ওষুধ দিই।
একটা হচ্ছে আমরা এই যে লাগাই এরকম ক্রিম জাতীয় জেল জাতীয় আর কি, আরেকটা হচ্ছে আমরা ওষুধ খাই অথবা এই আর হিসেবে আর কি আপনার আইএম অথবা আইভি হিসেবে। যাই হোক আপনার ওষুধের নামগুলো আমি বলে দিচ্ছি সেগুলো মনে রাখবেন। তাহলে কিটোকোনাজল শ্যাম্পু গেলে একটা, আর যেগুলো আমরা এই ত্বকে লাগাই সেগুলো কি? ক্লট্রিমেজল নাম শুনছেন না? জি স্যার। খুবই কমন না? জি। তারপর আর কি আছে? মাইকোনাজল, তারপরে ইকোনাজল, তারপরে আর কি আছে? ইকোনাজল, মাইকোনাজল, তারপরে আছে ক্লট্রিমেজল, ঠিক আছে, এইগুলো কমন। আবার আরো আছে টারকোনাজল, হ্যাঁ ওগুলা লাগে না, ওগুলো দরকার নাই, এগুলো মনে রাখেন। ক্লট্রিমেজল এগুলো হচ্ছে আপনার ক্রিম জাতীয়, শরীরে মাখার জন্য। ত্বকে দেওয়ার জন্য, ত্বকে দেওয়ার জন্য। স্কিনের তো রোগের ক্ষেত্রে আমরা দুই ভাবে দিই, একটা হচ্ছে ত্বকে লাগাই আর একটা হচ্ছে খাই ওষুধ, এই দুই ভাবেই দিই মোটামুটি। আর খুব বেশি হলে ইনজেকশন। তাহলে ক্লট্রিমেজল, মাইকোনাজল, ইকোনাজল, ঠিক আছে। আর হচ্ছে খাই কোনগুলা? খাই হচ্ছে আপনার ফ্লুকোনাজল, সবচেয়ে ভালো। ফ্লুকোনাজল খুবই ভালো, ফ্লুকোনাজল। অ্যান্টিবায়োটিক। না না, এগুলো অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল। হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাল। ইট্রাকোনাজল, ইট্রাকোনাজল, পসাকোনাজল, আবার বুঝে না যেটা পসা, পসাকোনাজল। এই পসা সাবান তো অনেক ভালো সাবান। পসাকোনাজল। আরেকটা আছে কি? এখানে ভুঁড়ি আছে কার কার? অনেকেরই আছে। ভুঁড়িকোনাজল, মুড়ি আমি খাইছি 200। ভুঁড়িকোনাজল, নামগুলো সুন্দর না? সেই এই বাঙালি নাম তো মনে হচ্ছে। আমারও মনে হয়েছে যে পসাকোনাজল, ভুঁড়িকোনাজল বাঙালি দিছে। এই মুড়ি কোনাজল বলে কি ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, পসাকোনাজল, আর এগুলো তো টিউব না, যে ক্রিম। এই যেগুলো কি? আরো আছে এই যে এই জায়গায় গ্রিজোফুলবিন, কি গ্রিজো এটা পাওয়া যায় না স্যার। ফুলবিন, হ্যাঁ ওটা তো পাওয়া যায় না নিচেরটা। কোনটা? যেটা লাস্টে। হ্যাঁ, ওইগুলো লাস্টে দেখতেছি, ঠিক আছে। তাহলে দরকার নেই না। টারবিনাফিন, জি স্যার। টারবিনাফিন জি। টার্মিনেটর কেন পাওয়া যায় না এখন? পাওয়া যায় না বলতে ইউজ দেয়, আর ওইভাবে একটু সময় লাগে, পাওয়ার অফ অ্যাকশন। সবচেয়ে ভালো কাজ করে টার্মিনেটর। টারবিনাফিন, এটা আমার সমস্যার কারণে বডি খাইছি কিন্তু টার্মিনেটর দিকে গেছে, এক্সপ্রে দিকে গেছে। টারবিনাফিন ফ্লুকোনাজল এখন অনেকটাই বডি রেজিস্ট্যান্স হয়ে গেছে। কারণ আছে তো, বাঙালি বুঝেন না কেমনে খায়। বাঙালি কয়েক বছর পরে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে। টার্মিনাভিনটা ভালো রেজাল্ট। টারবিনাফিন লিস্টের আমরা যখন ড্রাগ লিস্ট পড়ি, এই যে এক নাম্বার আছে ফ্লুকোনাজল, হ্যাঁ। নামতে 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 এই যে টারবিনাফিন, ঠিক আছে। আর উপরে এগুলো তো সব শেষ, খায় না, এখন নিচের এগুলো বাকি আছে, মানে এইগুলো শেষ করে দিচ্ছে। স্কিনের সফট টিস্যু ইনফেকশনে তো স্যার আপনার ফ্লুকোলক্সাসিলিনই বেটার ছিল, কিন্তু হ্যাঁ। এখন সেফোরোক্সিন দিচ্ছে হুম। প্লাস গ্লাভোনিক অ্যাসিড দিচ্ছে। কারণ তুই যে হাইটাকে রেজিস্ট্যান্স হয়ে গেছে। আপনি কোন এখানে যেটা মানুষ আছে না, সেনসিটিভিটি করেন, দেখেন কয়টা ওষুধ ইয়ে আছে, সেনসিটিভ আছে। এটা আমাদের জন্য খুব খারাপ। এই যে আমরা তো মনে করেন যে স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা অ্যান্টিবায়োটিক খাই না, আমরা অ্যান্টিবায়োটিক খাই মানসিক চিন্তা করে, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। একটা অ্যান্টিবায়োটিক দিল না রে, কি দিবে ওষুধ? কাজ গ্রিজোফুলবিন আর টারবিনাফিন। একটা কথা আছে, টারবিনাফিন, তারপর হচ্ছে, আচ্ছা ওই লাস্টের কথাটা বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। সোরিয়াসিসের নাম শুনছেন আপনারা? জি স্যার। এটা কিন্তু সাদা সাদা হয়ে যায় একটা জায়গা, হুম। এখানে সাদা মানে একটু কি বল, চলটার মতো সাদা হয়ে যায়, ঠিক আছে। ওই রোগটাতে কয়েকটা ওষুধ দেওয়া যাবে না, একদম নিষেধ। লিখছেন না সবাই? জি স্যার। আর যে বলে বাংলা মানে গ্রাম্য ভাষার সইস না কি বলে, সইত না কি বলে, সৈয়দ একজন সাজেটে না, বলতে সোয় দুইটা অন্য হিসাব। সাদা সাদা। সোরিয়াসিস, এটা নেটে সার্চ দিবেন। সোরিয়াসিস এটা খুবই কমন, পিটিএ বল লিখলেন যে হ্যাঁ খুবই কমন স্কিন ডিজিজ, ঠিক আছে। সোরিয়াসিস, সোরিয়া পিডিএ, পি এস ও আর আই এ এস আই এস। এই ওষুধটাতে কি হয়, আপনি সাদা সাদা এরকম একটা অংশ থাকে, এই ধরনের এরকম একটা গোল একটা জিনিস, কিন্তু উপরে সাদা 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 চাকার মতো হলে তার মধ্যে সাদা। সাদা সাদা থাকে। এটা আপনি নেটে সার্চ দিলে একটু সুন্দর দেখতে পারবেন, সাদা সাদা।
এই রোগটাতে 3টা ওষুধ আপনি কোন সময় দিবেন না। 3টা কয়েকটা ওষুধের নাম বলতেছি। এটা হচ্ছে NSAID ব্যথার ওষুধ দিবেন না। বিটা ব্লকার, বিটা ব্লকারটা কি এটিনোল? হ্যাঁ বিটা ব্লকার, এটিনোল আছে, হ্যাঁ এটিনোল, প্রোপানোল, ঠিক আছে, বিজোলল, এটি অ্যালার্জি রিঅ্যাকশন করে। ঠিক আছে। এইগুলোর কারণে হচ্ছে আপনি কি করবেন, এগুলো দিবেন না। তারপরে আর কি দিবেন, আর দিবেন না কি, টারবিনাফিন, টারবিনাফিন দিবেন না। আর কি দিবেন না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা হচ্ছে আপনার পেশাদার ওষুধ, হ্যাঁ ডিপিন, ডিপিন যেগুলো, ডিপিনগুলো দিবেন না, ঠিক আছে। অ্যামলোডিপিন, ঠিক আছে, এই যে অ্যামলোডিপিন, আর কি দিবেন না, লিথিয়াম জাতীয় কোনো ওষুধ দিবেন না। আর কি দিবেন না, এইগুলাই, আর কিছু নাই। আরেকটা আছে এই যে লিপিড লোয়ারিং এজেন্ট, স্ট্যাটিন খায় না, স্ট্যাটিন তো লিপিড লোয়ারিং এজেন্ট না, অ্যাটোভাস্টেটিন, হ্যাঁ একটা বাস ওইটা স্ট্যাটিন, অ্যাটোভাস্টেটিন বলে যায়। তাই এইগুলা দিবেন না, এইগুলা দেওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট, এইগুলা দিবেন না। আর আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিবায়োটিক তাই আপনি 3rd জেনারেশন সেই তারপরে সেফট্রাক্সন দিতে পারেন, ক্লিন্ডামাইসিন, এরিথ্রোমাইসিন, আচ্ছা এগুলো না কি দিতে পারেন, অ্যান্টিবায়োটিক এনে দিতে পারেন। এগুলো না তার কারণ কি? এইগুলা না দেওয়ার কারণ হচ্ছে এইগুলা দিলে ওর ওইখানে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন আরো বেড়ে যায়, আর হচ্ছে আপনার ওই জায়গার ভিতরে যে স্কেলিং ফর্মেশন এগুলো আরো বেড়ে যায়। যদি এই রোগগুলো যদি ওই ওষুধটা হয়ে থাকে তাহলে কি এগুলো বাদ করা লাগে? এগুলো বাদ অফ করবেন, এগুলো অল্টারনেট দিতে হবে, এগুলো অল্টারনেট দিবেন। ওটা সারিয়ে দিতে হবে। এখানে তো অ্যান্টিহিস্টামিন দিতে হবে। অ্যান্টিহিস্টামিন তো আপনি দিবেনই, চুলকানোর স্কিনের যে কোনো ইয়াতে আপনি চুলকানো থাকলে অ্যান্টিহিস্টামিন দিবেন, স্বাভাবিক। অ্যান্টিহিস্টামিন দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, আর হচ্ছে আপনার এই ওই যে অ্যান্টি ফাঙ্গাল যেটা বললাম জি ওগুলো দিবেন, ঠিক আছে। আচ্ছা এইগুলো ইম্পর্টেন্ট কেন, কারণ আপনি যে এই ওষুধটা দেওয়ার কারণে দেখা যায় যে এই ওষুধগুলো দেওয়ার কারণে রোগীটা আরো খারাপ হয়। আপনার একটা রোগী খারাপ করে তো আপনার লাভ আছে? জি না কোনো লাভ নেই। তো রোগীটার কারণে আমি যেটা ওই যে বলতে নিছিলাম সেটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিকের নাম তো শুনছেন, জি আর্সেনিকে এখন তো বাংলাদেশে আর্সেনিক মোটামুটি অনেকটাই মুক্ত, ঠিক আছে। সরকার একটা প্রজেক্ট ছিল যে আপনি আর্সেনিকের যে লাল আর সবুজ, তাই ওটার কারণে আর্সেনিক, আগে তো আর্সেনিক অনেক বেশি ছিল, এখন আর্সেনিক নাই, ঠিক আছে, এখন আর্সেনিক নাই। আর্সেনিকের মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে আপনি বুঝবেন কেমনে সেটা আর্সেনিক, বুঝবেন কেমনে সেটা হচ্ছে সে আপনার কাছে আসবে, রোগী আসলো, আয়সা বলবো যে আপনার কালার, স্কিনের কালার চেঞ্জ হবে, স্কিনের কালারটা চেঞ্জ হবে। কিরকম স্কিনের কালারটা চেঞ্জ পানি হবে? দ্বারাই হয়। হুম তাছাড়া আপনি ওই পানি যদি খাইতে থাকেন দীর্ঘদিন, পানি বাহিত রোগ নেই স্যার। হ্যাঁ ওই যে আর্সেনিক যুক্ত পানি খেতেছেন তাছাড়া দীর্ঘদিন 6 মাস 7 মাস ধরে, এখন এই আর্সেনিকের ক্ষেত্রে আপনি কি বলবে এটাই বলতেছি আজকে, সেটা হচ্ছে আপনার এই নেক্সট দিন হচ্ছে আরো কিছু স্কিন ডিজিজ পড়াই দিব, বুঝতে পারছেন? তাহলে 2 দিনে স্কিন ডিজিজ মোটামুটি আপনাদের কভার স্যার হবে। রিংওয়ার্ম আর সোরিয়াসিস কি একই? না এটা তো রিংওয়ার্ম তো ভিন্ন। রিংওয়ার্ম এই দাঁতটাই আগামী ক্লাসে পড়াবো। হ্যাঁ। দাঁত আর হচ্ছে আপনার আরেকটা ডিজিজ এক্সিমা আছে, যেটা, হ্যাঁ এক্সিমা আছে, এইগুলো হচ্ছে না, দাঁত আর এক্সিমার মধ্যে পার্থক্য আছে। না, তাও তো স্যার এক একটা একই এক রকম একটা ক্লাসে এক একটু একটা যদি ভালো হয় স্যার, এক এক সপ্তাহে খুব সুন্দর করে একটা মানে আজকে তো clearly- বেশি পড়াই নাই, আজকে একটা ডিজিজই পড়াইছি। অনেক সুন্দর হয়েছে স্যার এইভাবে। আগেরটা আগামী দিন হচ্ছে আরো দুইটা পড়া যাবে, সমস্যা নেই, একটু ছোট স্কিন ডিজিজটা একটু ইম্পর্টেন্ট তো এই জন্য দুইটা পড়াই দিই। আর হচ্ছে কি বলতেছিলাম, আর্সেনিক কিভাবে বুঝবেন, তাই তো? জি। কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জটা একটা জিনিস মনে রাখেন, কালার চেঞ্জ হচ্ছে রেইন ড্রপ, কি রেইন ড্রপ, বৃষ্টির ফোঁটা পড়লে যেরকম হয় না এইরকম, ঠিক আছে। রেইন ড্রপ একটা মানে অ্যাপিয়ারেন্স থাকে স্কিনে। আর হচ্ছে আপনার সে যদি সে বলবে যে মানে তার খাওয়া দাওয়া যখন করে তখন সে বলবে যে মেটালিক টেস্ট, মেটালিক টেস্ট, মেটালিক টেস্ট মানে বুঝেন, ধরেন কিছু লোহা জাতীয় কিছু খাইলে তার কাছে যেরকম মনে হয় সে এরকম মনে করে, মানে পিতল টিতল এগুলো মুখে দিলে যেরকম সে এরকম বলবে আর কি। আবার এর সাথে আরো কিছু প্রবলেম থাকতে পারে, মানে স্বাদ থাকতে হবে। স্বাদ থাকবে, মেটালিক টেস্ট থাকবে। আরো কিছু প্রবলেম কি হতে পারে, তার পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এই হচ্ছে এই হাতেই আপনার থাকে। তারপর হচ্ছে হাতে পায়ে যে পায়ের নিচে আছে, ঠিক আছে, কিন্তু দেখাই তো হাতে আর পায়ে আছে। হাতে আছে পায়ের নিচে আছে, মানে এগুলো এই যে প্রশ্ন কম করেন স্যার, নেটে সার্চ দিলে দেখা যাবে। বুঝতে পারছেন?
এখন আমি আপনাকে বলি সেটা হচ্ছে সে বলবে যে আমার এগুলা জ্বালা পোড়া করে, হাত পা এগুলো কি হয় জ্বালা পোড়া করে, অবশ লাগে, ঠিক আছে, এইরকম। আর কি হইতে পারে এইগুলো, আর হচ্ছে আপনার নার্ভাস এইগুলো গেল, আর হচ্ছে যে এগুলো এগুলো, আর এইগুলাই হচ্ছে মেইন সে বলে আর কি, এর বাইরে কিছু বলে না। আর সে বলবে যে সে দীর্ঘদিন যাবত কি এই আর্সেনিক যুক্ত পানি খাইতেছে, ঠিক আছে, দীর্ঘদিন যাবত সে আর্সেনিক যুক্ত পানি পান করতেছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে এইগুলাই। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ব্রণ। ব্রণ হয় না অনেক মেয়েদের, ছেলেদের একটু কম, তো মেয়েদের একটু বেশি ব্রণ হয়। হ্যাঁ, এগুলোর কারণ আছে, এই ধরেন আপনার বিভিন্ন কারণে, তাদের ওই হরমোন আছে কিছু, সেই হরমোনগুলোর কারণে হতে পারে। তো সেই অ্যাকনিগুলো যেটা বলে অ্যাকনি ভালগারিস বলে আর কি, সেই অ্যাকনি ভালগারিস, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই। সেই ওষুধগুলো কি, যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন আছে, ইরিথ্রোমাইসিন আছে, এগুলো দিলে মোটামুটি কমে যায়। আর হচ্ছে আমরা অ্যান্টিহিস্টামিন দেই যদি দেখে যে চুলকানি থাকে ওগুলো ক্ষেত্রে। আর খোঁচায় তো ম্যাক্সিমাম হচ্ছে মেয়েরা কি করে, এগুলো মিলে খোঁচায়, টিপে বের করে আরো সাইডে মাইডে টুস লাগায়, কালা বানাবে, তারপরে আরো দিতে হয়। আপনি একটা ব্রণ হইলে অটোমেটিক হাত উপরে চলে যায়, হাত বাইরে রাখতে পারবেন না, মনে হয় যে কি নাই আরাম লাগে না। এমনির ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা কি হবে স্যার? 1 মিলিগ্রাম দিবেন, 1 মিলিগ্রাম দিবেন, 1 মিলিগ্রাম পার কেজি দিবেন, ঠিক আছে, পার ডোজ, একদিনে একটা ডোজ, এর বেশি দেওয়া দরকার নেই, বুঝতে পারছেন? অনেক প্রেসক্রিপশনে দেখছি স্যার অ্যাজিথ্রোমাইসিন 3 সপ্তাহে 3 দিন দিয়ে 4 দিন দিয়ে আবার 3 দিন এরকম 4 সপ্তাহ। ওটার কারণ আছে, বলি ওটার কারণ আছে। ওটার কারণ হচ্ছে কি, অ্যাজিথ্রোমাইসিনের আপনার ইয়া আছে, মানে কি বলেন, হাফ লাইফ আছে একটা ওষুধের হাফ লাইফ থাকে, ফুল লাইফ থাকে। আপনি একটা ওষুধ খাইছেন, এই ওষুধটা কখন আর কাজ করবে না, যখন এটা হাফ লাইফ শেষ, তখন হাফ লাইফ মানে তার অর্ধেক জীবন শেষ। তার ধরেন তার 3 দিন তার হাফ লাইফ, অ্যাজিথ্রোমাইসিনের হাফ লাইফ কয় দিন? 3 দিন। আর আপনি যদি প্রথম একদিন একটা খায়, তো সেটা তো 3 দিন তারা সার্ভ করতেছে, তারপর দ্বিতীয় দিন যেটা খাবেন সেটা তো 3 দিন সার্ভ করতেছে, তো 2-3 দিন খাওয়ার পরে আবার 3-4 দিন গ্যাপ দেওয়া যায়, সমস্যা হয় না। বুঝতে পারছেন? হয়তো। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে আগামী 5 বছর পরে এগুলো সব যেমনি মূল মতো খায়। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আপনাদের আগে বলে দিই কি কি পড়াই দিব, ঠিক আছে, ইয়া পড়াবো, যে রিংওয়ার্ম পড়াবো, তারপরে পড়াবো হচ্ছে আপনার এক্সিমা, এই দুটো পড়াবো। হ্যাঁ, আপনারা সবাই এইগুলার ছবি ডাউনলোড করবেন ফেসবুকে, সরি নেট থেকে, রিংওয়ার্মের ছবি, এক্সিমার আচ্ছা ছবি। স্যার নেইল ইনফেকশন ওটা কিসের মধ্যে পড়ে? নেইল ইনফেকশনটা এগুলো হচ্ছে মেইনলি আপনার স্টেফাইলোকক্কাস, ফাঙ্গাল, যে কোনো হতে পারে, স্টেফাইলোকক্কাস হতে পারে, ফাঙ্গাল হতে পারে। মানে ব্যাপার হচ্ছে কি আপনার এই নেইলের এখানে, হ্যাঁ, সুপারফিশিয়াল ফাঙ্গাল যেগুলো আর কি,